একটা জায়গায়। যেই ভাইয়ের ঘটনা, তিনি মোজাফফর ভাইয়ের আসলে দুইটা ভায়া হয়ে ঘটনাটি এসছেন। যার ঘটনা তার নাম সাহির আলী। সাহির নাম, ডাক নাম হচ্ছে সাহির আলী। তো তিনি আসলে গ্রাম থেকে এসছে আসলে শহরের দিকে। তখন নতুন নতুন শহরের নতুন নতুন অবকাঠামো তৈরিতে তখন ব্যস্ত। তখন কারেন্সিও বেশ ভালো ছিল, সবাই শহরে আসতে চাইতো। তিনি একটু গ্রাম সাইড থেকে, কান্ট্রি সাইড থেকে শহরে এসছেন চাকরির খোঁজে। বহু মানুষজনকে ধরেন সাহির আলী একজনকে ধরে একটা সময় প্রায় কয়েকদিন যাবৎ ঘোরাফেরা করার পর একজন মানুষকে পায়, যার বাড়িতে থাকে কিছুদিনের জন্য। সেই লোককে বলে, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমি তো চাকরি খুঁজছি, চাকরি পাচ্ছি না। তো বলে, কি ধরনের চাকরি করতে চাও? বলে যে তার আসলে গাড়ির মেকানিক হওয়ার একটা ইচ্ছা ছিল, যে গাড়ির মেকানিকের জিনিসগুলো শিখবে। তো বলে যে আমি গাড়ির মেকানিক হতে চাই, কোনো একটা ওয়ার্কশপে চাকরি হইলে যদি ভালো হয় আর কি। তো ওই লোক ওনার জন্য বহু চাকরি খোঁজে। ইন দ্য মিন টাইম টাকা পয়সার একটা টানাপোড়েন ছিল, যার বিধায় ওই লোকটা তাকে অফার করে একটা বাড়িতে দারোয়ানের চাকরি করা যাবে কিনা, দারোয়ানের চাকরি করতে ইচ্ছুক কিনা, যতক্ষণ পর্যন্ত মেকানিকের চাকরি না হইল দারোয়ানের চাকরি যেন সে করে। তো উনি এক কথায় রাজি হয়ে যায়, কারণ তখন চাকরিটা কীরকম হবে সেই জিনিসটা চিন্তা করে নাই, টাকাটার কথা চিন্তা ছিল, যে টাকাটা হাতে আসলে সুবিধা। তো উনি বলে যে ঠিক আছে, তোমাকে নিয়ে যাব সেই বাসায়, কিন্তু ভাই একটা তো প্রবলেম আছে। কি প্রবলেম? বলে যে আসলে উনি তো দিনের বেলা দেখা করা সম্ভব না, মালিক আসেই রাতের বেলা, আবার ভোরবেলা বের হয়ে যায়, সরকারি কাজ করে। তো তুমি যদি রাত্রে 11টার পরে যাও তাহলে মালিকের সাথে আমি তোমার কথা বলাই দিতে পারবো। তো বলছে যে রাত্রে 11টায়, আর ওই যেই বাসাটায় চাকরি করার জন্য যেখানে যেতে হবে সেটা তার বাসা থেকে বাসে করে যাওয়া সম্ভব না, আর বাসে ছাড়া সম্ভব না। তো বাসে যে যাবে, ওই টাইমের বাস পাওয়া এবং এখানে পৌঁছানো সব মিলে একটা ডিস্টেন্সের বিষয়ে দাঁড় করে যায়, কারণ ওইখান থেকে প্রায় 15-20 মাইল দূরে ছিল সেই বাসাটার চাকরির যে বাসাটা সেটা। তাই সে যে বাসায় ছিল সেখান থেকে। তো সাহির আলী সাহেব ওইরকম সিগারেট ধরানোর পরে কোনোভাবে কয়েকটা কিলোমিটার হাঁটার পরে সে বাস নিয়ে রওনা দেয়। পৌঁছাতে তার প্রায় 11:15 বেশি, রাত 11:15 বাজে। তো তখন তো আসলে এরকম কমিউনিকেশন সিস্টেম ছিল না, ঠিকানা কাগজে এরকম লিখে দেওয়া ছিল, যদি পৌঁছে যাওয়া যায় তাহলে রাত্রেবেলা মালিকের সাথে কথা বলিয়ে দেওয়া যাবে, রাত্রে অমুক টাইমে তুমি যদি এখান থেকে এরকম টাইমে রওনা দাও তাহলে তুমি এই জায়গায় এই সময় এসে পৌঁছবা, আর তখন এতটা ভিড় থাকে না। তো উনি ওরকমভাবেই 10 মিনিট লেট করে পৌঁছায়। তো গেটের বাইরে উনি দাঁড়িয়েছিলেন, রাত তখন 11:30টার কাছাকাছি বাজে। তো উনি যে লোকটা চাকরির কথা বলেছিলেন, রেফার করেছেন, সেই লোকটা তখন ওই জায়গায় দাঁড়ানো। তো ওনাকে জিজ্ঞেস করছে, কি খবর ভাই, আমি তো চাকরির জন্য আসছি। বলে যে মালিক এখনো আসেনি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আর বাসায় তো মালিকের স্ত্রী আছে, সে আবার পর্দা করে, সবার সামনে আসতে চায় না, মালিকের জন্য ওয়েট করি, দেখি মালিক কখন আসে। তখন 1টার কাছাকাছি 1:45 বাজে, ওই বাসার সামনে দিয়ে একজন লোক আসে, হাতের মধ্যে সুটকেস, ওনার শরীরে কেমন একটা কোট টাইয়ের মতো, টাই পরা না, কোটের মতো, বেশ সাহেবের মতো দেখতে। লোকটা দেখতে খুবই সুন্দর। আসে তার সামনে, বলে যে সাদা কোট, সাদা প্যান্ট, সাদা টাই, এরকম পুরো সাদা সব কিছু, সুন্দর জুতা, জুতাটাও সাদা। তো বলে যে কি খবর তোমার, কেমন আছো? বলে জি ভালো। দেখো আমার বাসাটা এরকম পাহারা দিতে হবে, আমাদের পুরা বাসাতে আমরা 8 জন মানুষ থাকি, কোনো ভাড়াটিয়া থাকে না, তোমার যে করেই হোক আমাদের বাসাটা পাহারা দিতে হবে, এবং এই পাহারা দেওয়ার জন্য তোমাকে এত টাকা দেওয়া হবে, এত রুপি দেওয়া হবে, আশা করছি তোমার এটাতে কোনো সমস্যা হবার কথা না। ওনার তো চক্ষু চরক গাছ, যেই চাকরি রুপিতে মনে হয় যে সাহেবদের বেতন, বেশ ভালো টাকা। তো উনি এক কথায় রাজি হয়ে যায়। 1 নম্বর মালিক আসছে, 2 নম্বর টাকা বেশি। তো তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, ছাদে যাওয়া যাবে না, ওই লোক তাকে বলে দিয়েছেন ছাদে যাওয়া যাবে না, সিঁড়ির কামরা, বাসার পেছনটা ঝাড়ু দিয়ে রাখতে হবে, পানি ছিটিয়ে রাখতে হবে, পুরো বাসাটা পরিষ্কার রাখতে হবে, কোনো কিছুর দরকার হলে নিচ থেকে উপর থেকে কেউ আসলেই
যোগাযোগ করতে, আদারওয়াইজ উপরে যে দরজা নক করা যাবে না। তো উনি বেশ কিছু শর্ত, যেহেতু পর্দা করে, সব কিছু মেনে উনি জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়, বলে যে আমি কালকের থেকে আসি। বলে না, কালকের থেকে না, আজকের থেকেই থাকো। এরপরে লোকটা ভিতরে ঢুকে গেল, আর লোকটাকে দেখা গেল না, বাড়িওয়ালাকে। তো যে লোকটা আসছে সে লোকটা ঠিক আছে ভাই থাকো, তাহলে গেলাম আমি। একটু হতবিহ্বল হয়ে যায়, কারণ এরকম দারোয়ানের চাকরি, একবারে রাত্রেবেলায় এসেই চাকরিটা হয়ে গেল, কোনো আগা নাই মাথা নাই, জিজ্ঞেসও করলো না টাকাটা তোমার হবে কি না, বা এই টাকাটা দিব, ঠিক আছে টাকার অ্যামাউন্ট অনেক বেশি, তো এটাতে খুশি হয়ে গেলাম। জিজ্ঞেস করলো না কোথার থেকে আসছো। নর্মালি এই ধরনের কাজকর্ম দেওয়ার আগে দিয়ে লোকজন বিশ্বস্ততা খোঁজে, তো উনি এইসব জিনিসের কোনো কিছুই ধার ধারেনি, খুব স্পিডে নিজের ব্যাপারে এবং বাড়ির ব্যাপারে বলে গেলেন। তো ওনাকে বলল যে দারোয়ানদের জন্য একটা নিচে রুম করা আছে, আমার নিচের ফ্ল্যাটের একটা পোর্শনে আমাদের গাড়ি পার্কিং করার কথা ছিল, সেই জায়গায় গাড়ি পার্কিংয়ের বদলে আমরা 2টা বাঁশের চৌকি বসাই দিছি, তুমি সেখানে ঘুমাতে পারো। ওখানে চৌকিগুলো এরকম হচ্ছে যে, আপনারা জানেন যে ইন্ডিয়ার অমৃতসর অথবা পাকিস্তানের লাহোর একদম বর্ডার কাছাকাছি, ইন্ডিয়ার পাঞ্জাব পাকিস্তানের লাহোর কিন্তু একদম কাছাকাছি। এখনও বহু ইন্ডিয়ান মানুষ আটকা পড়া লাহোরের মধ্যে, আবার ইন্ডিয়াতেও বহু পাকিস্তানি আটকা পড়া। তো তাদের মধ্যে, তাদের পার্টিশনের সময় কিন্তু বহু মানুষের মধ্যে যে শিখ মুসলিমদের একটা ঝগড়া লেগেছিল। তো সেখানে একটা কেওস থাকে অলওয়েজ। তো তিনি বাসার ভিতরে দেখেন যে একজন লোক, সেখানে পাগড়ি পরা একজন লোক, মুসলিম পাগড়ি পরা একজন লোক ওই যে জায়গায় দারোয়ানের রুমটা করা, সেই জায়গায় এসে বসে আছে। ওই মধ্যে তো বাড়িওয়ালা তো চলে গেছে, বাড়িওয়ালা বাসার ভিতরে ঢুকে গেছে, আর কোনো শব্দ পাওয়া গেল না। ওই বাসাটায় রাত্রেবেলা লাইট জ্বালানো, ওই সময় কিন্তু ওই জায়গায় ইলেকট্রিসিটির সাপ্লাই বেশ, ওই জায়গায় সাপ্লাইটা ছিল, ইলেকট্রিসিটির সাপ্লাই ছিল। তো উনি যে বাসার ভিতরে ঢুকলেন, লাইট জ্বালানো না, পুরো বাসাটা অন্ধকার, মনে হচ্ছে যে কেউ ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে সেই বাসাটার মধ্যে। আর তিনিও নতুন মানুষ, অত কিছু তখন বুঝতে পারছিলেন না, প্লাস অন্ধকার, রাত্রেবেলা তো অন্ধকার থাকবেই। তো যাই হোক, সেগুলো ধরে নিয়েছে, সে ওই রুমের ভেতর থেকে ওই টর্চ লাইটটা নিয়ে বাসার বাইরে যায় আর কি, যেহেতু দারোয়ানের চাকরি, বাসার বাইরে পাহারা দিতে হবে। আর তিনি তো আসলে প্রস্তুত না, কিন্তু তাকে অনেকটা প্রেশার দিয়েই বলা হয়েছে যে আপনি আজকে থেকে শুরু করেন, প্লাস সাথে কোনো কাপড় চোপড়ও নিয়ে আসেন নাই। তো উনি ভাবেন যে সকালবেলা যে কাপড় চোপড় নিয়ে আসবে, তো উনি এখানে যে একজন পাগড়ি পরা লোককে দেখতে পেলেন, সেই পাগড়ি পরা লোককে বললেন যে কি করতে হবে আমাকে। সেই লোকটা কোনো কথা বলল না, মনে হচ্ছিল যে সেই লোকটা আসলে খুশি হয় নাই তার এখানে চাকরি হয়েছে, এইটাই তিনি চিন্তা করছিলেন। তো প্রায় ঘন্টা দেড়েক তিনি ওই জায়গায় থেকে চুপচাপ বসেছিলেন, বুঝতে পারছিলেন, আশেপাশে একটু কিছুক্ষণ হেঁটেও এসেছিলেন। তিনি নিজে একটা প্ল্যান করছিলেন যে কিভাবে তিনি আসলে তার কাজের দিনটাকে সাজাবেন, রাতটাকে সাজাবেন, কারণ তাকে বাড়িটা পাহারা দিতে হবে। তো তিনি কিছুক্ষণ গেটটা চেক করলেন, ভেতরের গেটটা চেক করলেন, ছাদের গেটটা চেক করলেন, পেছনে কিছুক্ষণ ঘুরে আবার ওই জায়গাটাতে যে জায়গাটা দারোয়ানেরও, সেই জায়গায় যে আবারও কিছুক্ষণ বসলেন। তিনি যে দেখলেন এই পাগড়িওয়ালা লোকটা একটা লাঠি নিয়ে বের হলো, সেই লোকটার ফেরত আসলো না। তাহলে লোকটা লাঠি নিয়ে বের হলো, মনে হচ্ছে সে দারোয়ান, হয়তো তাকে রাখা হয়েছে তার সাথে থাকার জন্য। কিন্তু ওই লোকটাকে আর পাওয়া গেল না। সেদিন রাতের বেলা লোকটার ফেরত আসলো না। এমনও না যে সেটা একটা গলি, সেটা একটা রাস্তার উপরে, মোটামুটি 15 ফিট রাস্তার পাশের বাড়ি এটা। এমনও না যে এটা গলির ভিতরে গিয়ে কেউ পাহারা দিচ্ছে বা ওই লোকটা গলির ভিতরে ঢুকলো, সেরকম না। ওই লোকটা আর আসলো না, কিন্তু সে একটা লাঠি নিয়ে বেরোলো, মোটা লাঠি নিয়ে, যেটা দারোয়ানদের মধ্যে হাতে থাকে সেরকম মোটা লাঠি নিয়ে লোকটা বের হয়ে গেল। তো সাহির আলী সাহেবের বেশ সন্দেহ লাগছিল, আসলে লোকটা গেল, ওনাকে জিজ্ঞেস করা দরকার ছিল যে কি করতে হবে, যেহেতু উনি এখানে আছেন, হয়তো তিনি জানেন। এর মধ্যে একদিন গেল, পরের দিন সকালবেলা বাড়িতে কেউ নিচে আসলো না, কোনো হট্টগোল নাই, সারা শব্দ নাই, কেউ বাসার থেকে বের হয় না, বাসাতে কেউ ঢোকেও না। পুরো বাড়িটার মধ্যে রাতের বেলা যেমন অন্ধকার লাগছিল, দিনের বেলা তো মনে হচ্ছিল বারান্দা থেকেও আসে না, বারান্দাগুলো সব খালি,
বারান্দাতে মাঝে মধ্যে কাপড় টুপড় অনেকে রোদ দেয়, সেরকম কিছুও না। এই বাড়িটা এমন একটা জায়গায়, এমনভাবে লাগছিল দিনের বেলা যে মনে হয় বাড়িটার মধ্যে রোদই ওঠে না, রোদ পড়ে না বাড়িটার মধ্যে। অথচ বাড়িটা একটা খোলা ধুধু প্রান্তরের সাথেই, রাস্তার সাথে লগোয়া বাড়ি। আশপাশের বাড়িগুলো অত বড় না, নিচতলা হবে, কিন্তু এইটা 3 তলা বাড়ি। এটার চারিপাশে বেশ সুন্দর গোছানো, বাড়িটার ভেতরটা খুব সুন্দর গোছানো। তো অনেক আগের ঘটনা, 1989-এর ঘটনা, তখন যেরকম গোছানো থাকার কথা সেরকম। কিন্তু ওই এলাকাতে এত বড় বাড়ি নেই, আছে কিন্তু এতটা বড় না, 1-2 তলা আছে, 3-4 তলার মতো নাই। তো উনি সারাদিন কাকে দায়িত্ব দিয়ে ওই নিজে এসে ওই বাসার থেকে যে কাপড় চোপড় নিয়ে আসবেন বুঝতে পারছিল না। এর পরের দিনের ঘটনা, যেদিন তিনি চাকরিতে জয়েন করেন তার পরের দিনের ঘটনা। রাত আনুমানিক 2টার দিকে সেই পাগড়ি পরা লোকটা নক করে বাড়ির গেটে। প্রথমে বাড়ির গেটে কেউ যখন নক করছিল, তিনি দরজা খুলতে যাবেন, জিজ্ঞেস করছিলেন যে কে এসছে এখানে। তো বলে যে আমি আসছি। তো উনি দেখেন যে সেই পাগড়িওয়ালা লোকটা। তো তিনি ভাবেন যে উনি তো আছেন এখানে, এখন ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করবো। ওনাকে জিজ্ঞেস করা হয়নি যখন ভেতরে ঢোকে যে আপনি কে, কোথার থেকে আসছেন। আসলে ভাই আমি তো এখানে চাকরি নিয়েছি বাড়িটা পাহারা দেওয়ার জন্য। কি করব বলেন তো, আমার কি করতে হবে? বাড়ির দারোয়ানের কাজ ছাড়া কি অন্য কোনো কাজ আপনাকে করতে হয় বা কিছু একটা? আপনি তো মনে হয় এখানে অনেকদিন যাবত আছেন। ওই লোকটা কোনো উত্তর দেয় না। ওই লোকটা নিজের মতো করে ঘড়ি পরে, কাপড় চোপড় পরে একটা সময় রাত্রে 2:30-3টার দিকে বের হয়ে গেল লাঠি নিয়ে। সে লোকটা আর ফেরত আসলো না। সে সারাদিনও ফেরত আসলো না। পরের দিন হঠাৎ করে রাতের বেলা দেখলো যেই টাইমটায় গতকালকে লোকটা এসেছিল সেই লোকটা আর আসলো না। সাহির আলী দেখলো লোকটা আর আসলো না। উনি বাসার পাশে কিছুক্ষণ ঘুরলো। হঠাৎ করে বাসার গেটের ভেতরে ঢোকার সময় তিনি দেখেন যে ছাদের উপরে সেই লোকটা দাঁড়ানো, ছাদের পিলার ধরে তিনি হাঁটছেন। তো তার তো আসলে ছাদে যেতে মানা করা হয়েছে, উপরে যেতে মানা করা হয়েছে, তারপরেও তিনি দৌড়ে উপরে যান। উপরে যেয়ে দেখেন ছাদের গেটটা তালা দেওয়া বাইরে দিয়ে। যদি গেটটা এই পাশ থেকে তালা দেওয়া থাকে তাহলে এই লোক ও পাশে গেল কিভাবে? তো উনি আশপাশের ফাঁক ফোকর খুঁজতে থাকেন যে কোনোভাবে কি বের হয়ে ওই পাশের ছাদে যাওয়া যায় কিনা। তিনি কোনোভাবে বের করতে পারেন না বাড়িটার, যে কোনোভাবে ছাদে যাওয়া যায় কিনা। একমাত্র একটা ওয়ে আছে, বাড়ির নিচে নেমে এসে বাইরে থেকে গ্রিল বেয়ে উপরে ওঠা, এছাড়া কোনো সম্ভব না। তিনি কাকে ডাকবে বুঝতে পারছেন না, কাকে ডাকা যায়। তো এর মাঝে তিনি নিচ 3 তলায় নামেন। 3 তলায় নিয়ে দরজা নক করেন খুব জোরে জোরে। কে আছেন, আসেন, আমাকে একটু সাহায্য করেন। পুরুষ মানুষ কেউ থাকলে দরজাটা খুলে একটু বের হন। তিনি জানেন না বাড়িওয়ালা কত নম্বর ফ্ল্যাটে থাকে। তো মজার বিষয়, কেউ বের হলো না, কোনো সারা শব্দ নাই। মনে হচ্ছে দরজা যে নক করছে সেই দরজা নক হওয়ার ইকো সাউন্ডটাও ওই ভেতরে চারিপাশ থেকে প্রতিধ্বনিত হয়ে তিনি আবারও দরজার কাছে শুনতে পাচ্ছেন। মানে ভেতরটা পুরোটা ফাঁকা। তিনি 3 তলা থেকে 2 তলায় নামলেন। 2 তলায় 2টা ফ্ল্যাট। তিনি আবারও নক করলেন, ঠিক একই রকম ইকো সাউন্ড ফেরত আসলো। মনে হচ্ছে বাসার ভেতরটাতে কেউ থাকে না, কারণ বাসার ভেতরে যত বেশি আসবাবপত্র আসে আপনারা দেখবেন বাসার ভেতরে যদি কেউ ইকো করার চেষ্টা করেন ইকো হবে না, কারণ তখন আসবাবপত্র ভরে গেছে। অথচ আপনারা খালি ফ্ল্যাটে দেখেন, আপনাদের বিল্ডিংয়ের মধ্যে কোনো কেউ যদি খালি ফ্ল্যাট থাকে, সেখানে আপনি হালকা একটু কথা বললেও সেটা ধ্বনিত হতে থাকে, প্রতিধ্বনিত হতে থাকে। তো তিনি যখন দরজায় নক করেন 2 তলায় এসেও ওই দরজার নকের শব্দটা প্রতিধ্বনিত আবার ব্যাক করলো। তিনি বুঝলেন এই 2 তলাতে কেউ থাকে না। 3 তলা নিচতলায় তিনি আসলেন, নক করলেন। নিচতলায় একটা মাত্র ফ্ল্যাট, নক করলেন, একই রকম ইকো সাউন্ডে ফেরত আসলো। কেউ কোনো সারা শব্দ করলেন না। তো পুরো বাড়িটা কি খালি? উনি মাথার মধ্যে এত সব প্রশ্ন নিয়ে নিচে নামেন। নিচে নেমে এসে দেখেন যে ছাদের থেকে লাফ দেওয়া মানুষটা সুইসাইড করেছে। ওনার মুখের পাটিটা ভেঙে গেছে, দাঁতগুলো ভেঙে চারিপাশে ছড়িয়ে আছে। মাথার থেকে যে মগজটা গাছের মধ্যে ঝুলে আছে, গাছের পাতার সাথে মগজের কিছু পোর্শন লেগে আছে। আর ওনার শরীরটা ওই বাড়ির তার কাটার সাথে ঝুলে আছে।
কিছু পোর্শন নিচে নেমে আছে। ওনার মাথায় তখন একটাই প্রশ্ন, তার কাটা তো চা পাতি না যেটার উপরে ডেড মানে মানুষ পড়লে এরকম দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার কথা না। এটা সিম্পল তার কাটা, পুরো বডির তার কাটার মধ্যে পড়ার পর এটা ঝুলতে পারে, কিন্তু এরকমভাবে গাছের মধ্যে মগজ ঝুলে থাকবে। হয় মানুষটাকে কেউ টেনে ছিঁড়েছে, নাহলে এরকম মৃত্যু মানে এরকমভাবে কারো সুইসাইড কামনা করা যায় না। তিনি এক দৌড় দিলেন। সাধারণ মানুষের পক্ষে এই দৃশ্য দেখা সম্ভব না। তিনি খুব একটা সাহসী মানুষ ছিলেন না, হার্ট দিয়ে দুর্বল, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। তিনি অজ্ঞান হওয়ার মতোই অবস্থা। বাড়ির থেকে দৌড়ে বের হয়ে বেশ দূরে, অনেক দূরে সে দৌড়াতে দৌড়াতে চলে আসে। কিন্তু যেই টাইমটাই ঘটনাটা ঘটে সেই টাইমে আসলে কোনো দোকানপাট, এলাকা, বাজার ওই জায়গায় খোলা ছিল না। তিনি ওই জায়গায় রাস্তার মধ্যে এসে চুপ করে বসে পড়েন। আশপাশের লোকজনকে নক করতে থাকেন যারা বাড়িতে থাকে। এর মধ্যে কয়েকটা ঘর নক করার পর একটা ঘর থেকে একজন লোক বের হয়ে আসে। তখন তাকে বলে যে, ভাই আমি যে বাসায় চাকরি করি ওই বাসায় একটা সুইসাইড হয়েছে, আপনি আমার সাথে আসেন। বলে কোন বাসায়? বলে ওই যে ওই এলাকার 3 তলায় যে বাড়িটা আছে সেই বাসায়। ওই লোকটা বলে যে, না রে ভাই, আমি আপনার সাথে যেতে পারবো না, ওই বাসায় যাওয়া সম্ভব না। বলে কেন ভাই, আসেন না প্লিজ, ওই বেশে একটা লোক আত্মহত্যা করেছে। ওই লোকটা আর কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিল। তো তিনি ভাবলেন যে এই বাড়ির কথা বলতে লোকজনের এইরকম রিয়াকশন কেন। তিনি বের করার চেষ্টা করতে চাইছিলেন যে এরকম তো হওয়ার কথা না। একটা মানুষ এত দূরে আসার পর এই বাসায় আসবে না, একটা সুইসাইড হয়েছে এটা জানার পরও। তো তিনি কি করলেন, সেখান থেকে বেশ কাছাকাছি একটা পুলিশ স্টেশন ছিল, সেই পুলিশ স্টেশনে যেয়ে পুলিশকে জানান যে আমি যে বাসায় দারোয়ানের কাজ করি সেই বাসায় তো এরকম একটা সুইসাইড হয়েছে আজকেই। ওই লোকটার সাথে আমি 3 দিন যাবত আছি, কখনো কথা হয় নাই, কিন্তু লোকটা এখন আমার সামনে সুইসাইড করেছে। পুলিশ সহ আসে। আর এলাকার বাড়ির সম্বন্ধে পুলিশদের তো একটা ছোটোখাটো ধারণা আছে। পুলিশরা বলে কোন বাসাটা? বলে যে এই বাসায়, অমুক বাসায়। তখন পুলিশ বলে যে কি বলেন, চলেন তো তাড়াতাড়ি, কারণ পুলিশ বাসাটা চেনে। পুলিশ আসার পরে বলে যে এই বাসা তো তালা দেওয়া ছিল, এই বাসাটা খুললেন কিভাবে? সাহির আলী আর কোনো কথা বলতে পারছিল না, তালা দেওয়া ছিল, বাড়িটা খুললেন কিভাবে, মানে কি? তখন দারোয়ানটা বলল যে এই বাড়িটা তো খালি বেশ অনেক দিন যাবত, আপনি এই বাড়িতে চাকরি পেলেন কিভাবে? তখন সাহির আলী বলল যে আমাকে তো এরকম একজন চাকরি দেওয়ার নাম বলে এখানে নিয়ে আসছে। রাত্রে প্রায় 12টার দিকে আমাদের এই বাসায় বাড়ির মালিক আসলো। মালিক এসে বলল যে আমার চাকরি আজ থেকে শুরু। আমি এখনো পর্যন্ত প্রপারলি আমার কাপড় চোপড় নিয়ে আসতে পারি নাই, মাত্র 3 দিন হয়েছে এখানে এসেছি। আর এখানে একটা লোক ছিল, উনি কয়েকদিন যাবত আমি তাকে দেখেছি, আজকে নিয়ে সুইসাইড করেছে। তো কথা বলতে বলতে যাওয়ার পর বাড়িতে যখন পৌঁছায়, পুলিশ তখন জিজ্ঞেস করে লাশ কোথায়, কিন্তু ওই জায়গায় কোনো লাশ, ডেড বডি কিচ্ছু ছড়ানো ছিল না। তো লোকটা বলল যে আমি তো এই আপনাদের কাছে আমি কয়েকটি বাসায় দৌড়াদৌড়ে গেছি, আমার চোখ ভুল দেখেনি। বলে যে ভুল দেখেনি মানে কি? আপনি ঘুমান না কতদিন যাবত? পুলিশ জিজ্ঞেস করলো। বলে যে আমি শুধু 3 দিন যাবত প্রপারলি ঘুমাতে পারছিলাম না, কিন্তু এই জিনিসটা আমার ঘুমের কারণে না, আমি প্রপারলি মানুষটাকে দেখেছি। আর আমাকে উনি বলেছেন যে বাড়িওয়ালা নাকি উপরেই থাকে, কিন্তু আমি আজকে সাহায্যের জন্য উপরের দরজা নক করেছি, সব খালি ছিল। পুলিশ বলে এই বাড়িতে কখনো কোনো সাদা মানুষ, কোনো বাড়িওয়ালা কখনোই ছিল না, আসেনি। আমরা কোনো বাড়িওয়ালা থেকে এখানে পাইনি। যে বাড়িওয়ালাটা এখানে ছিল তাকে এই বাড়ির পেছনে দাফন করা হয়েছে। বাড়ির পেছনে একটা ছোট্ট কবর আছে, ছোট্ট একটা ইটের মতো ঢিবির পাকা করা, বোঝা যায় না, কিন্তু এই বাড়ির মালিক এখানে কবরস্থানে আছে। আর এই বাড়ির মালিক একজনই ছিল, সে অবিবাহিত ছিল এবং তাকে দুর্বৃত্তরা মেরে ফেলেছিল। ওই লোকটা তখন মায়ের পায়ের নিচে মাটি নেই, তাহলে কাকে তিনি দেখলো? বলে যে এই বাড়ির মালিককে অনেক আগেই মেরে ফেলা হয়েছে, কোনো বউ। আপনি কি বলছেন আমি জানি না, কিন্তু এই বাড়িটা অনেক দিন যাবৎ খালি। পৈতৃকভাবে অনেকেই এই বাড়িটাকে ভোগ দখল করার চেষ্টা করেছে। যারাই ফ্ল্যাটের মধ্যে ভোগ দখল করার জন্য এসেছিল তারা কয়েকদিন পর বাড়ি থেকে চলে গেছে। কেন গেছে আমি জানি না, তবে এই বাড়িতে আপনি কীভাবে চাকরি পেলেন আমি জানি না, কোন টাই পড়া কোটওয়ালা লোক আপনাকে চাকরি দিল আমি বলতে পারবো না। তো এর মধ্যে থেকে পুলিশ স্টেশনের একজন হাবিলদার, সে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি একটু হুলিয়াটা বলেন তো, মানে কীরকম সুরতহাল, আপনি যে
চেহারাটা দেখেছেন, আমাকে ঘটনার শুরুতে হালটা বলেন তো, চেহারাটা যে লোকটার দেখেছেন সেটা কেমন দেখতে। বলে যে পাগড়িওয়ালা লোকটা বলবো না বাড়ির মালিক বলবো? বলে যে বাড়ির মালিকের চেহারাটা কেমন দেখতে সেটা বলেন। বলে উনি এরকম সাদা কাপড় পরা ছিল, সাদা কোট টাই, প্যান্টটা এবং জুতাটাও সাদা, চুলগুলো একটু বাবরি টাইপের ছিল, লোকটা চশমা পরে বেশ বড়। তখন ওই হাবিলদার পুলিশ বলে নওমান আলী, উনি এইবার এলাকারই মানুষ ছিল, ওনাকে দুর্বৃত্তরা মেরে ফেলে। বলে যে বলেন কি? হ্যাঁ, দুর্বৃত্তরা মেরে ফেলে এবং ওনার পরিবার পরিজন বলতে কেউ নেই, উনি একা থাকতেন বাড়িতে এবং ওনাকে ঢুকে ডাকাতি করে জিনিসপত্র নিয়ে ওনাকে মেরে ফেলে চলে যাওয়া হয়। পরে এলাকার লোকজনদের সাহায্যে ডেড বডি নিয়ে কোথাও যাওয়া হয়নি, ওই সময় বেশ দাঙ্গা ফাসাদ ছিল এই জায়গা এলাকাতে। তারা কী করে, দাফন শর্ট করার জন্য দাফনটা পেছনে করে দেয়, বাড়ির পেছনে করে দেয়। তো বাড়ির পেছনে ওই জায়গাটি একটাই কবর ছিল। ওই কি বলে সাহির আলীও কিন্তু বাড়িটা ঘুরেছে, দেখেছিল যে একটা ঢিবির মতো জায়গা আছে। ঢিবি বলতে ছোট্ট একটা হালকা একটু প্রজেকশন আছে মাটির মধ্যে, যেখানে বোঝা যাচ্ছিল যে এখানে কিছু একটা উঁচু জিনিস আছে। তো উনি কবর এটা কখনো চিন্তাই করে নাই, আর এখানে কোনো নাম দেওয়া নেই, কবরের কোনো নাম দেওয়া নেই, এটা কবর হবে এটা চিন্তা করেন উনি। হয়তো বৃষ্টিতে ডেবে গেছে বা এরকম হওয়ারও তো কথা না। পরে তিনি ওই বাড়ির থেকে বের হয়ে যান, বলে যে এই বাড়িতে কোনো একটা সমস্যা আছে, এই বাড়িতে থাকা যাবে না। তো প্রায় মাস 5 পর উনি জায়গার থেকে চলে যাওয়ার পর মাস 5 পরে এই পুলিশ থানায় আবার আসে। থানায় তাকে থানার থেকে আসলে তাকে বলা হয়, তাকে একটা নোটিশ দেওয়া হয় যে আপনারা দেখা করে যান। কেন দেখা করে যান? হঠাৎ করে থানা থেকে এই জিনিসটা তাকে একটু বেশি পোহায়। তিনি ব্যাক করেন, আসেন, বলে যে আমরা ওই বাড়িতে একটা মানুষের লাশ পেয়েছি কিছুদিন আগে, আমরা মনে করছি হয়তো লাশটাকে কেউ ওই জায়গায় খুন করে ফেলে রেখে গেছে। আপনি কিছুদিন এখানে ছিলাম, জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আমরা নিয়ে আসছি। লাশটা আমরা পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি, আর আপনাকে নিয়েছি পোস্টমর্টেমের পরে হয়তো বা বেওয়ারিশ কোনো লাশ হিসেবে, কারণ এটার কোনো ক্লেইমেন্ট নাই, তো এটাকে একটা কোনো ক্লেইম করার লোক নাই, হয়তো আমরা দাফন করে দেব ইসলামিক উপায়। আপনাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করবো যে আপনি কি ওই বাড়িতে এরকম কাউকে দেখেছেন কিনা? তখন বলে যে এরকম কাউকে কিরকম মানে সুরত কেমন দেখতে, চেহারা কেমন দেখতে? বলে যে এরকম পাগড়ি পরে, এরকম কোনো লোককে দেখেছেন কিনা? বলে হ্যাঁ, একটা লোক তো এখানে আসছিল, কয়েকদিন ছিল, কিন্তু এসে সে চলে যেত। আর আমি আপনাদেরকে এখানে আসছিলাম যখন বলেছিলাম যে একটা লোক সুইসাইড করেছে, এই পাগড়িওয়ালা লোকটাই সুইসাইড করেছে, আপনি যে বর্ণনা দিলেন পাগড়িওয়ালার সাথে ম্যাচ করে। তখন পুলিশ আসলে কি ধরনের রিপোর্ট লিখবে এটা নিয়ে জটলায় পড়ে যায়, কারণ এটা অনেকটা স্পিরিচুয়াল, আবার অনেকটা নর্মাল কেসেসের মধ্যে পড়ে। পরে লোক ওই জায়গার থেকে প্রায় অনেক দূরে চলে যায়, অনেক দূরে যাওয়ার পর থেকে তার সাথে এই ইনসিডেন্টগুলো আর ঘটেনি, তিনি আর কাউকে দেখতে পাচ্ছিলেন না। তবে ওই বাড়িতে কেউ কখনো থাকতে পারেনি। দরজা নক করেছে, দরজা খোলে নেই, ভেতর থেকে কিভাবে লক করা এটাও কেউ জানে না। বাড়িটা কমপ্লিটলি মিস্টেরিয়াস একটা বাড়ি, অনেক দিন যাবত এই মিস্টেরিয়াস বাড়িটা সেখানে ছিল, এবং মজার কথা সেই বাড়িটা এখনও সেখানেই আছে। এই বাড়িটার মধ্যে কোনো চেঞ্জ নাই। তবে ওই বাড়িটার থেকে মাঝখান দিয়ে যেরকম আগে শিয়ালের ডাক পাওয়া যেত অথবা কুকুরের কান্নার শব্দ পাওয়া যেত বাড়ির ভেতর থেকে, সেটা বর্তমানে আর পাওয়া যায় না। তো এইটা হচ্ছে আমাদের সাহির আলী সাহেবের একটি ঘটনা, যেটি আমাদেরকে শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাই, একটা বাসা রিলেটেড। এবং ফাইজুল ইসলাম ভাইকে অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আমি একটা ঘটনা আপনাদের সামনে আবারও শেয়ার করব, আরেকটি ঘটনা শেয়ার করব। যে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শাওন, কামরুল ইসলাম শাওন, যিনি মধুপুর টাঙ্গাইল থেকে ঘটনা পাঠিয়েছেন। ঘটনার সত্যতার জন্য তিনি তার মোবাইল ফোন নাম্বারটিও শেয়ার করেছেন। তিনি যেভাবে লিখেছেন এবং ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। প্রথম হতেই আমি ভৌতিকতা শোয়ের একজন নিয়মিত শ্রোতা এবং একজন সাবস্ক্রাইবার। তৃতীয় পর্ব হতে শুরু। তিনি বলেছেন তিনি ভৌতিকতার 2টো পর্বই তিনি লাইভ শুনতে পারেনি, বাকি সবগুলো লাইভ তার শোনা হয়েছে। তো এই ছোট ঘটনাটা পুরোপুরি সত্য, যা কিনা তার সাথেই ঘটে যাওয়া ঘটনা, এবং এখানে সব চরিত্রই প্রকৃত নামই তিনি উল্লেখ করেছেন।
এক নম্বর ঘটনা যেটা তিনি শেয়ার করেছেন সেটা হচ্ছে তার স্পষ্ট সালটা মনে আছে, 1999 সালের ডিসেম্বরের শেষ দিকে। তখন তিনি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শেষ বর্ষের ছাত্র। তো যতদূর মনে পড়ে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট পর্যায়ে তুলে দেওয়া হয় তখন। যাই হোক, মূল প্রসঙ্গে তিনি থাকতেন রায়ের বাজারের মুক্তি সিনেমা হল সংলগ্ন কোনো এক মেসে। আমি রায়ের বাজার মুক্তি সিনেমা হল চিনি, কারণ সেই এলাকাটা আমি আমার ওতপ্রোতভাবে জড়িত। সেখানে প্রচুর মেস থাকতো, মানে কলেজ ছাত্রছাত্রী মেস থাকতো। ধানমন্ডির সিদ্দিকবাগ মেস, যারা সিদ্দিকবাগের লোকজন আমাদের এখন শুনছেন তারা হয়তো চিনতে পারেন। সিদ্দিকবাগ মেসটা এখন ভেঙে বড় অ্যাপার্টমেন্ট করে ফেলা হয়েছে। তো কলেজ ফ্রেন্ড ব্যতীত সেখানকার লোকাল কোনো ফ্রেন্ড তার ছিল না, আর তিনিও সে এলাকার কারোর সাথে তেমনটা মেলামেশা করতেন না। প্রয়োজন স্বার্থেই তিনি দরকারি কথা হলে বলতেন, নইলে বলতেন না। তো কলেজ বন্ধ বা কলেজ না গেলে সময়টা তার কলেজের স্টাডিতেই কাটতো, নয়তো বাসায় থাকলে ঘুমিয়ে কাটাতো। তিনি তো প্রায়শই রাজবাড়ির বদ্ধভূমিতে একা একা চলে যেতেন। যেখানে সেখানে মানুষের ভিড় বেশি মনে হতো, তখন সেখান থেকে তিনি হাঁটা ধরতেন উল্টোমুখী কোথাও, মানে সে ভিড় পছন্দ করেন না। তো তিনি বেশি যেতেন তখন শিকদার মেডিকেল কলেজের কনস্ট্রাকশন চলছিল। তিনি প্রপারলি শিওর না, তারপরও তার হতে আজ পর্যন্ত সেদিকে যাওয়া হয়নি বা ইচ্ছা করে তিনি যাননি। তো বদ্ধভূমির ওই বিশাল জলাশয় হতে বালি উঠিয়ে তখন একদিক ভরাট করছিল, আর মেইন রোডের দিকে হতে বিল্ডিংয়ের কাজ চলছিল। মেইন রোডটা তখন পাকাও না কাঁচাও না, ইটের খোয়া ধরা রোডটা নির্মাণাধীন ছিল। এবং আমি সত্যি কথা বলতে এটা সত্য কথা, কারণ ওই সময় আমার চাচি অসুস্থ ছিল, তখন তার পেটের একটা অপারেশন করা হয়। তো আমি তখন অনেক ছোট, আমার তখন অনেক ছোট বলতে অত ছোট না, 1999 আমি ক্লাস 6-এ পড়ি। তো তখন আমরা রিক্সা দিয়ে গিয়েছিলাম যে ওই শিকদার মেডিকেল কলেজটা তো বেরিবারটা ক্রস করে তারপরে যেতে হয়। তো আমি শিকদার মেডিকেল কলেজের ডেন্টাল কলেজের আমি অনেক দিন যাবৎ লেকচারার ছিলাম। তো আমার তো মুখস্থ, এখন যেমন রাস্তাটা পাকা করা, তখন ইটের রাস্তা ছিল, ওখানে পানি জমে যেত। তো মাঝে মাঝে তিনি কনস্ট্রাকশনটা পেরিয়ে পানির ধারে বালিতে রুমাল বিছিয়ে বসে একা একা সময় কাটাতেন তিনি ওই কাছাকাছি। ঠিক এমনই একটা দিন তিনি বসেছিলেন। তো মাগরিবটা তখন পেরিয়ে গেছে, আর তিনি আসলে সময়টা বুঝতে পারেননি। চারপাশটা খুব ভালো তখন লাগছিল তার, আধো আলো ছায়া ছিল, আর 2-4টা নৌকা তখন এপার ওপার যাচ্ছে। তখন নদীটা কাছে ছিল, এখন ভরাট করতে করতে অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এর মধ্যে তিনি মনে মনে ভাবছিলেন, এবং হাতের সিগারেটটা শেষ হলেই তিনি মেসে হাঁটা দিবেন। তো সিগারেটটা পানির দিকে ছুঁড়ে রুমালটা ঝেড়ে পকেটে নিয়ে খুব বেশি হলে তিনি 4-5 কদম এগিয়েছেন। ঠিক তখনই পেছন হতে একটা শীতল হাত তার কাঁধে কেউ রেখে বলে উঠল, তোমার বাড়ি যাবার সময় হয়েছে, বাড়ি যাও শীঘ্রই, বাবা তোমার জন্য অপেক্ষারত। তো কথাটুকু বলাও শেষ, আর তিনি তখন পেছনে ফেরেন। দেখলেন যিনি তাকে কথাটা বলেছেন সেই লোকটা তিনি নিজেই। আর তিনি ঘুরে দাঁড়াতেই তিনি সালাম জানিয়ে দিলেন তাকে, সাথে সাথে সালাম জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তার নিজেকেই তিনি ঘুরে দেখলেন। ভয়ে দৌড়ে বেশ খানিকটা মেইন রোডের দিকে এগিয়ে গেলেন। তো কনস্ট্রাকশনের কোনো একটা বেঞ্চের মতো কিছুতে গিয়ে এসে বসে হাঁপাচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন এটা কি হলো। মাথা নিচু করে 2 হাতে চুল ধরে বসেছিলেন, তখন হিসাব মেলাবার চেষ্টা করছেন। এই শীতেও তিনি ঘেমে অস্থির। 1 গ্লাস পানি খেতে পারলে বেশ ভালো লাগতো। ওখানে একটা স্টিলের একটা পানি ভর্তি গ্লাস কে জানি এগিয়ে দিল তখন তার সামনে। তখন দিক বেদিক শূন্যে কোনো দিকে খেয়াল না করে গ্লাসটা নিয়ে তিনি ঘট ঘট করে পানিগুলো গিলে ফেললেন। তবে এতটুকু তিনি বলতে পারেন যে তার জীবনের সবচেয়ে সুস্বাদু পানি হচ্ছে সেটা। পানি খাওয়ার সময় তার মাথাটা নিচু ছিল। তো পানিটা শেষ করার পর যখন তিনি মাথাটা হালকা উঁচু উপর উঠালেন, তখন দেখলেন একই দৃশ্য। পানির পাত্র দেয়া মানুষটা তিনি নিজেই। ওই সময় নড়াচড়া করার শক্তি, বাকশক্তি তিনি দুটোই হারিয়ে ফেলেছে। মনে মনে ভাবছিলেন আমি জ্ঞান হারাচ্ছি না কেন। ঠিক তখনই তার দৃষ্টি আবছা হয়ে যায়। এতটুকু তিনি শুনতে পাচ্ছিলেন যে অবয়বটা কিছু একটা বলে যাচ্ছিল তখন।
পরে শোনা যায় টং দোকান করা লোকটা পানি আনতে গিয়ে তাকে খুঁজে পায় এবং তার মেস পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো তিনি বলা বাহুল্য তিনি যেখানে থাকতেন ওই লোক অত্র এলাকায় থাকতো, তাই পূর্ব পরিচিত ছিল। পরদিন অত্র এলাকার মসজিদের ইমাম সাহেবকে তিনি বলেন সব কিছু। তো পরে উনি ঝেড়ে দেন, কিছুটা জমজমের পানি পান করিয়ে দেন। এরপর থেকে তিনি আর সমস্যা ফেস করেনি। কিন্তু 26শে ডিসেম্বর তার বাবা ইন্তেকাল করেন ওই বছরেই। এটা কোনো ইশারা বা ইঙ্গিত ছিল কিনা সেটার ব্যাপারে তিনি জানেন না। তিনি আজও আফসোস করেন যে প্রায় 4 মাস পর তার বাবাকে তিনি মৃত দেখেন। শেষ দেখাটা ছিল তিনি টাকা আনতে গিয়েছিলেন বাসায়, তখন তার 2 ভাই এবং মা সবাই ডাইনিংয়ে দুপুরে খাচ্ছিলেন। বাবা বলেছিলেন যে খেয়ে যেতে, কিন্তু তিনি খায়নি, দেরি হবে বলে, ঢাকা ফিরতে হবে, দেরি হবে বলে তিনি আর খায়নি। ভাগ্যের নির্মম পরিহাস যে তার বাবাটা মারা যাওয়ার পর এরপর থেকে আর কখনো একসাথে ডাইনিংয়ে বসে খাওয়ার সৌভাগ্য হয়নি। এর পরের সালটা হচ্ছে 2005-2006 শীতের সময়। তার বন্ধু বান্ধবদের মাঝে দুষ্টুমি বা খ্যাপানোর জন্য, আচ্ছা যাই হোক, আমি পরবর্তীতে বলার আগে ওনার একটা কথা বলতে চাই যে শিকদার মেডিকেল কলেজের যে নৌকার ঘাটটা ছিল এবং যে নৌকা নিয়ে মানুষজন আগে চলাফেরা করত, সেখান থেকে একটা ছোট্ট ঘটনা হচ্ছে, অনেক আগে আমাদের বাসায় একটা ভাইয়া ভালো ভাড়া থাকতো, ভাইয়াদের ফ্যামিলি। তো ভাইয়ার বাবার নাম বা তার মার নাম আমার মনে নাই, কারণ ছোটোবেলাতেই তাকে আমরা দেখতাম, তিনি 3 তলায় থাকতেন তারা। তো ভাইয়ার নাম ছিল আসিফ। তো উনি যখন আমাদের বাসা থেকে বের হয়ে যায় তখন তিনি ক্লাস 6-এ পড়েন, আমি তখন হয়তো ক্লাস 1 অথবা 2-তে পড়ি বা 3-তে পড়ি সম্ভবত। তারা চলে যায় আমাদের বাসা থেকে চলে যাওয়ার পর, আমি ভুল বলছি, তিনি 1993 বা 4-এর দিকে আমাদের বাসা থেকে তারা বের হয়ে যান আসিফ ভাইয়ারা, এবং অনেক দিন যাবৎ আসিফ ভাইকে আমরা পরে আর দেখি না। ওনার মা আমাদের বাসায় প্রায় সময়ই আসা যাওয়া করতেন, আমার দাদির সাথে ওনার মার সম্পর্ক ছিল। আমি আমাদের কথা বলছি। পরে আমরা শুনি যে আসিফ ভাইয়া ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে ওই নদীতে নৌকা দিয়ে বন্ধুবান্ধবদের সাথে যখন ঘুরতে বেরিয়েছিলেন, পরে তিনি একটা পর্যায়ে পিছলে পানিতে পড়ে যান শিকদার মেডিকেল কলেজের ওইখানে নৌকাতে, এবং ওখানেই তেনার শরীর সমাধি, মানে তিনি মারা যান পানির মধ্যে পড়ে, এবং তাকে তুলতে পারেনি তার ফ্রেন্ডরা। এটা আমরা অনেক পরে খবর পাই, যখন আমি ক্লাস 4-এ পড়ি অথবা 5-এ পড়ি, তখন আমরা জানি যে আসিফ ভাই মারা গেছেন অনেক দিন হলো। তো ওই জায়গাটা ভালো জায়গা না। উনি যে জায়গায় বসে শিকদার মেডিকেলের ওই সাইডটায় বসে যে নদীর পাড়ে বসেছিলেন, ওই ওনার ঘটনার প্রেক্ষিতে বলা আর কি। তো যাই হোক, সালটা 2005-06 সময় তাদের বন্ধু বান্ধবদের মাঝে দুষ্টমি বা খ্যাপানোর জন্য সালামকে সালাদ বলতেন তারা। আরও কিছু বন্ধুদের বিভিন্ন নাম দেওয়া ছিল। তো তিনি বরাবরই র্যাকেট খেলতেন, ব্যাডমিন্টন খেলতেন, পারদর্শী হওয়াতে তাকে হায়ারে নেওয়া হতো বিভিন্ন এলাকার র্যাকেট টুর্নামেন্টে। ওই সময় এই র্যাকেট খেলাটা বেশ জনপ্রিয় ছিল, এখনও জনপ্রিয়, এখনও শীতকাল হলে মাঠে কোর্ট করে খেলে। তো এমনই খেলার হায়ারে তিনি পাশের থানার গোপালপুরে খেলতে যান এবং খেলায় জিতে যান। খেলা শেষ হতে হতে রাত্রে 11টা বেজে যায়। এটা 11টা বেজে যায় কারণ ওই সময়টা শীতকাল ছিল, রাতে সবাই খেলতো। তো দূরত্ব খুব একটা না হয় তিনি তার রেসিং সাইকেলে রওনা হয়ে যায় বাসার উদ্দেশ্যে। 2-2.5 কিলো যাওয়ার পরে হঠাৎ করে প্রস্রাবের বেগ আসে। তো যাই হোক, রাস্তার একটা সাইডে দাঁড় করিয়ে তিনি আশপাশটা দেখে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে 15 থেকে 20 মিটার পেছনে একটা বাড়ি, আর বাড়ির উপর বড় একটা শিমুল গাছ তিনি দেখেছিলেন। তো দূর থেকেই তার কাছে মনে হচ্ছিল বাড়িটা পরিত্যক্ত। সেদিকে তিনি আর খেয়াল না করে রাস্তার নিচে নেমে গেলেন তার বাথরুম করতে। তো ক্ষেতের কাছে নামতেই চমকে যান একটা কাকতারুয়া দেখে। পরে ভাবলেন, ধুর, এটা তো কাকতারুয়া, অহেতুক ভয় পেয়ে লাভ কি। দুষ্টমি করতে করতে কাকতারুয়ার চারদিকে তিনি চক্কর কাটছিলেন আর প্রস্রাব করছিলেন। দুষ্ট মানুষ। আর 90 দশকের একটা জনপ্রিয় হিন্দি গান ছিল ঋষি কাপুর এবং জুহি চাওলার, সেটা গাচ্ছিলেন। তো এই গানের সুরে সুরে তিনি এই কাজটা করছিলেন। তো যাই হোক, তেমন কোনো ঘটনা ঘটেনি, বাসায় ফেরেন তিনি। কিন্তু তার 2 দিন পর হতেই কিছু অপ্রাকৃতিক ঘটনা তার সাথে ঘটতে শুরু করে।
যখনই বাসার মানুষ বা বাইরের বন্ধুদের সাথে তিনি দেখা করতেন তখন প্রায়ই কে যেন তার মাথার পেছনে চাটি মারত, এবং চাটি মারার পরে একসাথে দুটা মারত। তো বুঝে উঠতে পারতেন না কিছুই। যাদের সাথে থাকতেন তাদের জিজ্ঞেস করলে অস্বীকার করতো সবাই। আর এটা জিজ্ঞেস করার পর বন্ধুদের মধ্যে বেশ ঝগড়াঝাটি বেঁধে যেত। এক সময় তিনি বন্ধু বান্ধবহীন হয়ে পড়েন, কারণ এই ধরনের ক্লেম কেউ সহ্য করতে পারছিলেন না। কিন্তু চাটি খাওয়াটাও তার বন্ধ হয়নি। তিনি তার মাকে জানান, কিন্তু উনি গায়ে বাঁধেননি বিষয়টা। সপ্তাহখানেক পর এক ইমামের কাছে যান তিনি। কিছুতেই কিছু হচ্ছিল না। হাকিম কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু কোনো কাজ করছিল না। শেষমেশ ইন্ডিয়ার আজমির শরীফের এক বড় আলেমের সাথে দেখান তিনি সমস্যাটা। তিনি বললেন যে তিনি সবই জানেন, তুমি একদিন রাতে এক কাকতাড়ুকে ঘিরে ঘিরে মূত্র ত্যাগ করছিলে। জিজ্ঞেস করলেন, কি বলেছিলেন তুমি, কি বলেছিলে তুমি জানো? তো জিজ্ঞেস করলেন, জি হুজুর। আলিম সাহেব তখন বলতে শুরু করলেন যে যে বাড়িটা ওখানে ছিল সেটা ছিল পরিত্যক্ত। ওখানে শিমুল গাছটায় একটা জিনের পরিবার বাস করত বহুদিন যাবৎ। ওরাই তোমার পিছনে লেগে গেছে, তোমার বাড়ি পর্যন্ত চলে আসছিল। ওরা শক্তিশালী। ওর কবিরাজ ইমামরা বুঝতে পারলেও কেউ কিছু সাহস করে উঠতে পারেনি, তাদের ক্ষতি হওয়ার ভয়। যাই হোক, কিছু তদবির আর আমল করতে দিব, মেনে চলো, ভালো থাকবা। এরপর বহু বছর হলো, সমস্যাটা আর তখন হয়নি। ওনার 3 নম্বর একটা ঘটনা আছে, যেটা ওনার আপন মামাতো, তার মার আপন চাচাতো ভাইয়ের সাথে ঘটনাটা। তো সেই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে হান্নান। তো উনি বেশ কিছু মামলা মোকদ্দমায় আসামি ছিলেন। তো যৌথ বাহিনীর অভিযান চলাকালীন সময় তিনি গ্রেফতার হন। তো যৌথ বাহিনীর অভিযান কেমন হতে পারে তা তো বোঝাই যায়। আর উনি নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকতেন। তো সংক্ষেপে বললে ঝামেলা আছে। ছাড়া পাওয়ার পর যে তিনি বিছানায় পড়েন, আর দাঁড়াতে বা হাঁটা চলা করতে সক্ষম হননি। তো যেদিন তিনি পরপারে চলে যান, মানে মারা যান, সেদিন তিনি স্বয়ং সেখানেই ছিলেন। শুয়ে থেকে বারবার তিনি তার ভুলগুলো স্বীকার করছেন আর ক্ষমা চাচ্ছেন আল্লাহ তাআলার নিকট। সেদিন ছিলেন নাকি, সেদিন তার অপকর্মের কথা উল্লেখযোগ্য ছিল। আর এটা তিনি তার বিছানার পাশে দাঁড়িয়ে শুনছিলেন। তো ঈদগাহ মসজিদের দান বাক্স ভেঙে তিনি অর্থ চুরি করেছেন। গোরস্থান হতে কালো জাদুর উপকরণ সংগ্রহ করেছেন, কালো জাদুতে লিপ্ত ছিলেন। তো যেটা কিনা তার অন্তরের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। খারাপ হলেও খুব আদর করতেন তাদের। তো বারবার বলতেন, মামা কিছু খাবেন বা কি খাওয়ার ইচ্ছে হচ্ছে? তো বারবার বলাতে একসময় উনি বলেন, বাবা আমি ডাবের পানি খাবো। অমনি আরেক মামাতো ভাইয়ের মোটরসাইকেল ছিল। তো ওনাকে বললে, ভাই চল বাজারে। তো তারা বাজারে যান, ডাবও পান। তো একটা ডাবের ছড়িতে 9টা ডাব ছিল, তার থেকে 2টা ডাব আর ওই ভাইটা খেলো, এবং ডাবের পানিটা বেশ সুস্বাদু ছিল। বাকি 6টা তিনি ওই মামার জন্য মামার বাড়িতে রেখে যায়। তখনও মোটরসাইকেলের ঝাঁকিতে ডাবের পানির শব্দ হচ্ছিল। তো বাড়ি পৌঁছে ঘরের ডোয়ায় কাঠের যে অংশটা থাকে সেখানে ডাব রেখে কাটতে থাকেন তার আরেক মামা। তো এই হান্নান মামার ছোট ভাই একটা ডাব কাটেন। পানির ভেতরে পানি তো দূর, সেখানে রয়েছে কয়লার মতো খটখটে ডাবের আঁশ। অথচ মোটর সাইকেলে থাকতে পানির শব্দ পাওয়া গেছে। একে 6টা ডাব কাটা হলো, কোনোটার ভিতরে পানি পাওয়া গেল না। পাকাপাকি শুরু তখন সবার। কোনো মতে বের হয়ে বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পর বিশ্রাম নিচ্ছিলেন। আধা ঘন্টা পর শোনেন যে তিনি মারা গেছেন। জানা যায় যে কবরস্থ করার সময় মাটিও তাকে গ্রহণ করতে চাচ্ছিল না। ওইখানকার প্রুফড ঘটনা। একদিক দিয়ে নাকি মাটি কাটা হচ্ছিল, অন্যদিক দিয়ে মাটি চেপে আসছিল। সেদিন থেকে তার নিজের ইমানের উপর একটা ভরসা চলে আসে, আল্লাহর প্রতি একটা ভরসা চলে আসে। এবং তিনি লাস্টে লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তার জীবনের ঘটে যাওয়া 3টা সত্য ঘটনা শেয়ার করেছেন, এবং তিনি দোয়া চেয়েছেন সবার কাছে। তার ঘটনাটা যদি ভালো লাগে তাহলে প্রচার করতে বলেছেন। আমরা প্রচার করে ফেললাম আপনার 3টা ঘটনা।
হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি মোহাম্মদ সবুজ। তো রাসেল ভাই, আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লিসেনারদের প্লে করে শোনানোর অনুরোধ রইল। তো রাসেল ভাই, বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনাটি কালেক্ট করেছি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে। মূলত আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটে। তো বেশি না কথা বলে আমি চলে যাচ্ছি ঘটনায়। তিনি যেভাবে বলেছেন, মাঝরাতে দরজা কড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল আমার। আমি বিরক্ত ভাব নিয়েই দরজা খুললাম। দরজা খুললেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আমার বন্ধু আকাশ একগাল হেসে বলল, দোষ, অনেক দিন তোকে দেখি নাই, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথে কাটাবো। আকাশ আমার ছোট্ট কালের বন্ধু। আমরা একসাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে আমি ভাবতে পারিনি। না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরে দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে আসবি? আকাশ বলল, না রে দোষ, ঘরে আসবো না, চল বাহিরে থেকে ঘুরে আসে। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কি করে? কিছুদিন আগে তো সন্ধ্যার পরে তুই ভূতের ভয়ে বাসার বাহিরে হতি না। আকাশ বলল, এখন কি আর সেদিন আছে? চল বাহিরে চল। আকাশ একগাল হেসে উত্তর দিল। আমি বললাম, আকাশ কি সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? আকাশ বল, হ্যাঁ। আচ্ছা, তোর হয়েছেটা কি বলতো? আসবার পর থেকেই চুপচাপ কেন? আকাশ বলল, মৃদু হেসে বলল, না এমনিতেই এখান থেকে ভাবছি একাই থাকবো। আমি বললাম, আবারও অবাক হয়ে গেলাম। অবাক হয়ে বললাম, একা থাকবো মানে? ভয় করছিল এগুলোর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? আকাশ বলল, না রে, বাহিরে করবে কেন? আর বাহির করবে কেন? বাহিরে আমি নিজেই বের হয়েছে। আমি বললাম, কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোষ, আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কান্না করছে, আমাকে একটু বলে দিয়ে আসবি? আম্মুকে বলে দিয়ে আসবি আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছু বুঝছি না, কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। আকাশ বলল, না রে দোষ, আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোষ? আম্মু খুব কান্নাকাটি করছে বলে আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলাম। এখন রাতে 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি, তাও বলে দিলাম, তুই গিয়ে আমার রুমে বস, আমি কালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আছিস এবং ভালোই আছিস। আকাশ কিছু বলে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পরেই নাকি আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে তো রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজরে দাঁড়ায় কাঁদছেন। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ, পুলিশ এসেছে, আকাশে লাশ নিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় আকাশে তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আর আস্তে 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 বোধ শক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনেছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশেই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তো তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। মনে হচ্ছে সব কিছুই দুলছে।
চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। তো রাসেল ভাই, এ ছিল আমার খালাতো ভাইয়ের বন্ধুর সাথে ঘটে যাওয়া সেই ঘটনা। তো রাসেল ভাই, আরেকটি ঘটনা হচ্ছে রহমত মিয়ার সাথে মাছ ধরার ঘটনা। তো বেশি না কথা বলে চলে যেতে ঘটনায় যতই নাম ব্যবহার করেছে প্রত্যেকটা নাম ছদ্মনাম। তো ঘটনাটি ঘটে রহমত মিয়ার সাথে। রহমত মিয়া অনেক দিন হলো মাছ ধরে। নদীতে খালে বিলে মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ার সাথেও আছে এগুলো ঘটনা। তো রহমত মিয়ার জীবনে কোনো দিন ভয় পায় নাই এবং পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দু পাড়ার শ্মশানের পাশে নদীতে মাছ ধরতে যায়। লক্ষ্মীনন্দর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়িতে ফিরে এসেছে। লক্ষ্মীনন্দ রহমত মিয়ার বন্ধু লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এখন ছিটে ফোটাও অনেকে ঘটনাই রয়েছে রহমত মিয়ার জীবনে ঘটেছে। কিন্তু কোনোদিন ভয় তো দূরের থাক, তার বুক কেঁপেনি পর্যন্ত। কটকার খালের কথা অনেকে শুনেছেন রহমত মিয়া, সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়। তবে দিনের বেলা চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশে দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে যেয়ে ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়ার এতে কিছুই যায় আসে না। এসব তার কাছে শুধুই গল্প। তবুও তার বউ যখন শুনলো রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে, ঠিক করেছে সে সাধলো। তাকে যখন কিছুতেই বোঝাতে পারলো না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু ওই তোল্লাটে এমন কেউ যে নাই কটকার খালে তার সাথে যাওয়ার মতো। তার রহমত মিয়া একটু পরেই টের পেল যাকেই বলে সেই দূরে পালায়। জিদে চেপে যায় রহমত মিয়ার সিদ্ধান্ত নেওয়া, সেই একাই যাবে আজ রাতে। বউকে কিছু না জানিয়ে জাল আর বইটা নিয়েই রাতে অনুমানিক 10টার দিকে বের হয়ে গড় থেকে। তো রাসেল ভাই, গ্রামে 10টা মানেই অনেক রাত। তো ওই রাতেই 10টা বাজে রহমত মিয়া ঘর থেকে বারোয় নৌকা নিয়ে। ততক্ষণে সারা গ্রামে ঘুমে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলেছে নদীর দিকে। একটুও বুকে কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বইটা বাওয়া শুরু করে সে। গন্তব্যে কটকার খাল সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ওই বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই নাই থাকা। ওই দিকে লোকজনের যাতায়াত কম। বাঁকে প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখলো হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে আসছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে নৌকা করে, কোথায় যাচ্ছে? জোরে ডাক দিল, কে? ওই মাঝি, কই যাস? ওপাশ থেকে বাঙ্গা গলায় মাঝির নিস্তব্ধ কণ্ঠ ভেসে আসলো। তার শব্দ তার কাছে ফিরে আসলো রহমত মিয়ার কাছে। মাছ ধরতেই
কটকার খালে এসেছে। রহমত মিয়া উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া। যাক, একজন সঙ্গী তবুও পাওয়া গেল। আবারও জোরে ডাক দিলেন রহমত মিয়া। জোরে চিৎকার দিয়ে বললেন, চল এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না। মাঝি শব্দে বইটা বেয়ে যাচ্ছে। বোকা রহমত মিয়া একেবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বইটা যাওয়ার কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝি নৌকা খুঁজতেই চোখ পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতেই দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে ওই গরমের মধ্যে কেন মাঝি মাথা জড়ায় রেখেছে। বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তবতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওইদিকে মাঝি যেই ঠায় বসে আছে, রহমত মিয়ার দিকে কটকট করে চোখ তাকিয়ে তা খেয়াল করে না রহমত মিয়া। দুইবার জাল ওঠানোর পরে বার জালে জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়লো নাকি ভেবে ব্যস্ত হয়ে পড়েছে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে টেনে যেন উঠাতে পারছে না সে। মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিকই তার পিছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাকে নাই, তাহলে মাঝি বুঝলো কিভাবে সে রহমত মিয়া ডাকবে সে কি করে জানলো? অনেক কষ্ট মাথায় ঘুরলো রহমত মিয়ার। মাঝে কে কিছুই জিজ্ঞাসা করে না, শুধু তাকে ভালোভাবে দেখার চেষ্টা করে লোকটা পাগল নাকি, মাথাও চাদর ঢেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে হাত লাগাও। মাঝি মনে হয় বড়